সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার পাল্টা জবাব দেওয়ার জন্য যখন তোড়জোড় শুরু করেছে ইরান, তখন গাজায় দখলদার সেনাদের ওপরে ভয়াবহ হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তীব্র লড়াই হচ্ছে পশ্চিম তীরেও। হিজবুল্লাহর সিরিজ হামলায় আরও বহু ইসরায়েলি সেনা অবস্থান ধ্বংস হয়েছে। দুটি মার্কিন জাহাজ সহ আরও ৩ জাহাজে আঘাত এনেছেন হুথিরা। প্রথমবারের মতো সৌদি আরব বলেছে তেহরানে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড ছিল ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন। আল মায়াদিনের খবরে বলা হয়, যুদ্ধের ৩০৬তম দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে আল ফারাহিন 2 শিরোনামে পরিচালিত একটি ভয়াবহ ঝড়ো হামলার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এই অভিযানের বিশেষত্ব হলো হামলাটি হয়েছে খান ইউনিসের পূর্বে সবচেয়ে দূরবর্তী স্থানে, গাজা থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করা বেড়ার খুব কাছের একটি বাফার জোনে। এতে কাসামের যোদ্ধারা সিজিল নামে একটি ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি সেনা সদস্যদের উপর আঘাত হানেন এবং হামলায় ইউনিটের সব সেনা নিহত এবং আহত হন। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে এক ফিলিস্তিনি কমান্ডার বলছেন, সেখান থেকে তোমরা এর জনগণকে বাস্তুচ্যুত করেছ, সেখানে তোমরা নিরাপদ নও, এই এলাকা তোমাদের জন্য নিষিদ্ধ। অন্য এক ফিলিস্তিনি যোদ্ধাকে এ সময় সিজিল ডিভাইস প্রস্তুত করতে দেখা যায়, যার ভাষ্য অনুযায়ী এটি স্থানীয়ভাবে খান ইউনিস ব্রিগেডের তৈরি। তিনি বলেন, জায়নের ছেলেরা আমাদের হাতে ভয়াবহ কষ্টের স্বাদ পাবে ইনশাআল্লাহ। আল কাসাম সূত্র আল জাজিরাকে বলেছে, এই সিজিল ডিভাইসটি যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি সেনাদের ছোড়া অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের উপাদান থেকে তৈরি। এই এক্সপ্লোসিভে 750 টুকরো শার্পনেল রয়েছে। সূত্রটি জানায়, এই হামলার শত্রু সেনাদের দেহাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল। কিছু দেহাবশেষ সেনাবাহী গাড়িতে করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়, অবশিষ্ট দেহাবশেষ নেওয়া হয় 2টি হেলিকপ্টারে করে। আল কাসাম জানিয়েছে, বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে ছিলেন, আমাদের যোদ্ধারা একেবারে কাছাকাছি অবস্থান থেকে মেশিন গানের মাধ্যমে তাদের নির্মূল করে। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, বুধবার তারা খান ইউনিসের আকাশে নজরদারি মিশনে থাকা একটি ইসরায়েলি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছেন। গাজার পাশাপাশি বুধবার পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হন ফিলিস্তিনি যোদ্ধারা। আল আকসা মার্টার্স ব্রিগেডস জানিয়েছে, নাবলুসের ওল্ড সিটিতে সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই হয়। ইস্টার্ন কম্পাউন্ডের কাছে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু গুলি করেছেন তাদের যোদ্ধারা। আল কাসামের জেনিন ব্যাটালিয়ন, আল কুদস ব্রিগেডস ও মুজাহিদিন ব্রিগেডসও ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার খবর দিয়েছে। জেনিন সিটি এবং শরণার্থী শিবিরে গান ফায়ার এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভের মাধ্যমে সেনাদল এবং তাদের গাড়িগুলোর ওপর হামলা করেন তারা। জেনিনের সিনেমা স্কোয়ারের পাশে ইসরায়েলি গাড়িগুলোর ওপর 2টি আইডির বিস্ফোরণ ঘটায় মুজাহিদিন ব্রিগেডস। মার্টার সিমেট্রির চারপাশে অবস্থান নেওয়া সেনাদল এবং সাজোয়া যানগুলোকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। জেনিন ক্যাম্পে দখলদার সেনাদের বিরুদ্ধেও প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন তারা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিভিন্ন অবস্থানে আবার সিরিজ হামলা চালিয়েছেন। এদিন সকাল ও দুপুরে তারা ইসরায়েলের রাহিব, জাল আল আলম এবং মালিকিয়া সাইটে আর্টিলারি ওরকেট চালিত অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত হানেন। এদিন সকাল ও দুপুরে তারা ইসরায়েলের রাহিব, জাল আল আলম এবং মালিকিয়া সাইটে আর্টিলারি ও রকেট চালিত অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত হানেন। এ সময় জৌরা এলাকায় ইসরায়েলি সেনাদের আর্টিলারি অবস্থানগুলোতে একঝাঁক অ্যাটাক ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। ড্রোনগুলো কর্মকর্তা এবং সৈন্যদের অবস্থানে সরাসরি আঘাত হানে। সন্ধ্যায় তাদের রকেটাস্ত্র আঘাত হানে অধিকৃত কফর সুবা হিলসের সামাকা সাইট এবং জাবাল নাসেরের সেনা অবস্থানে। এ সময় হিজবুল্লাহর কাতিউসার রকেটের একাধিক ঝাঁক এইন জেইতিম ঘাটিতে দখলদার সেনাদের নর্দার্ন কোরের হেডকোয়ার্টারগুলোতে আঘাত করে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী বুধবার ফিলিস্তিনের সমর্থনে 3টি গুরুত্বপূর্ণ অভিযানের খবর দিয়েছে। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের মিসাইল, এয়ার এবং নেভাল ফোর্স এক যৌথ অভিযানে লোহিত সাগরে কনশিপোনো নামের একটি জাহাজে কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আঘাত হানে। জাহাজটির মালিক প্রতিষ্ঠান ইসরায়েলি বন্দরের দিকে যাওয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয় বলে জানান তিনি।
দ্বিতীয় অভিযান পরিচালিত হয় অ্যাডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ার কোলের বিরুদ্ধে। একাধিক ড্রোনের মাধ্যমে চালানো এই অভিযানে লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার সারি। তৃতীয় অভিযান পরিচালিত হয় মার্কিন ডেস্ট্রয়ার লাবুনের বিরুদ্ধে। এতে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহৃত হয়। সারি জানান, মার্কিন জাহাজ দুটি ইয়েমেনি বাহিনীর অপারেশনাল এরিয়া অতিক্রম করে উত্তর লোহিত সাগরের দিকে যাচ্ছিল। জাহাজ দুটির প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল এবং ড্রোনগুলোকে পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় কয়েকটি ড্রোন ও মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান তিনি। সৌদি আরব বলেছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা ছিল ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বিশেষ সম্মেলনে বুধবার এই মন্তব্য করেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি। ৩১ জুলাই ইরানের রাজধানীতে ইসমাইল হানিয়াকে হত্যা করার পর এই প্রথম প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করল সৌদি আরব। সৌদিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে ওয়ালিদ আরও বলেন, সৌদি আরব কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘন কিংবা যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। এর আগে ওআইসির সভাপতি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তানগারা এই হামলাকে জঘন্য হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। ওআইসির সম্মেলনের পর এক বিবৃতিতে সংস্থাটি দখলদার ইসরায়েলকে হানিয়া হত্যার জন্য পুরোপুরি দায়ী করে। এতে বলা হয়, এই হামলা চালিয়ে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব গুরুতরভাবে লঙ্ঘন করেছে। সম্মেলনে ইরানের সিনিয়র এক কর্মকর্তা ইসরায়েলকে এই হামলার জবাব দেওয়ার অধিকার তেহরানের রয়েছে বলে জোর দিয়ে উল্লেখ করেন। আল জাজিরা জানিয়েছে, বুধবার খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বাস্তুচ্যুতদের অনেক তাঁবু পুড়ে গেছে। সেখানে বিভিন্ন আবাসিক ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে সম্ভাব্য বড় ধরনের সেনা অভিযানের জন্য উত্তর গাজার বেইত হানুন এবং বেইত লাহিয়ার অধিবাসী এবং সেখানে অবস্থানরত বাস্তুচ্যুতদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বুধবার পর্যন্ত অন্তত ৩৯,৬৭৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের অবস্থানে ভিন্নতা দেখা গেছে। কংগ্রেস নেতা ও এমপি শশী থারুর বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে থাকা। বুধবার ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ, বাংলাদেশও। বাংলাদেশের জনগণের এই অধিকার থাকা উচিত যে তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবেন। এজন্য আমাদের উচিত তাদের পাশে থাকা। বাংলাদেশের এই পালাবদল তিনি কিভাবে দেখছেন জানতে চাওয়া হলে শশী বলেন, যেখানে এ ধরনের জনপ্রিয় বিপ্লব হয় সেখানে ২-৩ দিনের মধ্যে সব স্বাভাবিক বা সবকিছুর সমাধান হয়ে যায় না। তবু আমরা চাই সমাধান দ্রুত হোক। তারপর আমরা বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের বন্ধন নিয়ে চর্চা করব। অধ্যাপক ইউনূস সম্পর্কে জানতে চাওয়া হলে শশী বলেন, উনি খুব ভালো মানুষ। তাকে আমি অনেক দিন ধরেই জানি। নোবেল পুরস্কার জিতেছেন। গোটা পৃথিবী তাকে সম্মান করে। আমার তো মনে হয় তিনি বাংলাদেশকে স্থিতিশীল করে তোলার যোগ্য। হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেসের এই নেতা বলেন, এই ধরনের ২-১টা দুর্ঘটনা যে ঘটছে না তা নয়, কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করছেন। খারাপের পাশাপাশি ভালো মানুষও থাকেন, যারা মনুষ্যত্বের পরিচয় দিয়ে মানুষকে রক্ষা করেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার জন্য অপেক্ষা করছে নয়াদিল্লি। সেই সঙ্গে চলছে বাংলাদেশে তৈরি হওয়া নতুন ব্যবস্থার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে তৈরি করার কৌশল। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে খবরে বলা হয়, হাসিনা সরকারকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এতদিনের মতবিরোধকে পেছনে রেখে যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে বাংলাদেশের নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে নয়াদিল্লি। সেক্ষেত্রে চীনের তাস খেলা হতে পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া হবে যে ভারত দুর্বল হয়ে পড়লে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের হাত ধরে চীন তার শক্তি বাড়াবে। সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার মতে, নতুন সরকার গঠন হয়ে গেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করবে নয়াদিল্লি। আমাদের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ বড় শরিক। এদিকে রাশিয়া সহ বেশ কিছু দেশের সঙ্গে হাসিনার ভবিষ্যৎ আশ্রয়ের জন্য কূটনৈতিক চেষ্টা চলছে। সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত থেকে তড়িঘড়ি অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার মায়ের। তার কথায়, মা ছাড়া পরিবারের সবাই অনেক দিন ধরে বিদেশে আছেন। আমরা বিদেশে থাকতে অভ্যস্ত।
যুক্তরাষ্ট্র বলেছে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে মার্কিন সরকারের আরেক মুখপাত্র পিটিআইকে বলেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে। তিনিও অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের সম্মতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা এই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।